আজ আমরা ভারতবর্ষ গল্পের বিগত কয়েকদিন ধরে বিভিন্ন পর্বের মাধ্যমে এই গল্প নিয়ে আমরা আলোচনা করছিলাম। ভারতবর্ষ গল্প উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস, সেই সিলেবাসের একটা অন্যতম প্রধান গল্প। আমরা ছোট গল্প বলতেই যে বুঝি যে অবশ্যই দর্শকের মনে বা যে সমস্ত পাঠকরা রয়েছে তাদের মনে বিভিন্ন প্রশ্ন থাকবে। আমরা এই গল্পের শেষ লগ্নে আর একটি পর্বের মাধ্যমেই আমরা এই গল্প শেষ করব, কিন্তু তার আগে যে অবধি আমরা আলোচনা করেছি সেটাকে পুনরায় আমরা একটু সামারাইজ করতে চাই, একটু আলোচনা করতে চাই। আজকের এই ক্লাসে আমরা কি বলবো, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের যে বেশ কয়েকটি পর্বের মাধ্যমে আমরা এই চ্যানেলে আলোচনা করছিলাম, সেইটা আমি আরেকবার সবার সামনে সেটা বলছি। আমরা কি দেখেছিলাম যে ভারতবর্ষ গল্পের প্রথমেই বলা রয়েছে একটি গ্রাম, সেই গ্রামের বর্ণনা, সেই গ্রামে কোথায় কোথায় কি রয়েছে, সেখানে কটি চায়ের দোকান রয়েছে, কটি মুদিখানা দোকান রয়েছে, কটি আড়ত রয়েছে, এই রকম বিভিন্ন বিষয় সেখানে আলোচিত হয়েছে। এবং তারপরে আমরা কি দেখতে পাই যে এই গল্পের একটা বিশেষ জায়গায় যে প্রচণ্ড দুর্যোগ দেখা দিয়েছে, সেই দুর্যোগের দিনে চাষিদের মাঠে ধান পড়ে রয়েছে, তারা ধান কাটতে পারেনি, সুতরাং তাদের মেজাজ বিগড়ে রয়েছে, অত্যন্ত মনে তারা দুঃখী। তারা উপরওয়ালা বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, মাথা ঠুকছেন যে হে ঈশ্বর, তুমি তাড়াতাড়ি এই দুর্যোগকে সরিয়ে দাও। কৃষকের আশায় বাঁচে যে চাষা, সেই চাষা বা সেই কৃষকদের তাদের ফসল মাঠে পড়ে রয়েছে। তারপরেই আমরা দেখতে পাই যে যখন বিগড়ে গেছে মাথা, তখন তারা সকলেই কোথায় এসে, সেই চায়ের দোকানে এসে, মোড়ের মাথায় চায়ের দোকানে এসে তারা সকলে গল্পগুজব করছে, সেখানেই বিভিন্ন আলাপ আলোচনা করছে। এবং তারপরে আমরা কি দেখতে পাই যে সেই চায়ের দোকানেই একজন বৃদ্ধা, অত্যন্ত বয়স্কা একজন বৃদ্ধা, বৃষ্টিতে প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে সেই চায়ের দোকানে আসে। সেখানে দু চারজনের সঙ্গে তার কথোপকথন হয়। সেখানে আমরা দেখতে পাই বুড়ির সঙ্গে, সেই বৃদ্ধার সঙ্গে চায়ের দোকানে বসে থাকা যে সমস্ত মানুষ, তাদের কিছু কথোপকথন হয়। তারপরে আমরা দেখি বৃদ্ধা কোথায় যান। বৃদ্ধা ওই বটগাছতলা, গ্রামের মোড়ের মাথায় যে বটগাছ ছিল, সেই বটগাছতলায় ডালের মাঝখানে যে খোদল করা জায়গা রয়েছে, সেই কাণ্ডের মাঝখানে বটগাছের, সেখানে তিনি ঢুকে যান বা সেখানে তিনি বসে পড়েন। এবং তারপরেই আমরা দেখি হঠাৎ করেই আকাশ পরিষ্কার হয়, এবং আকাশ পরিষ্কার হবার পরেই চাল আর জগা আবিষ্কার করে যে ওই বুড়ির নিথর দেহ পড়ে রয়েছে। এবার বুড়ির মৃতদেহকে কেন্দ্র করে সেখানে আমরা দেখতে পাই যে তাই সেই গোটা গ্রাম জুড়ে একটি সমস্যা তৈরি হয়েছে, যে এই বৃদ্ধা মারা গেছেন, তখন তার দেহকে কি করা হবে। চৌকিদার পরামর্শ দেন, বা তাদের মধ্যে কেউ একজন, অনেকে বলতে থাকেন যে থানায় খবর দেওয়া উচিত, কিন্তু চৌকিদার কি পরামর্শ দেন যে না, নদীতে বৃদ্ধার মৃতদেহকে ফেলে দিয়ে আসতে। এবং একদল মানুষ চ্যাংদোলা করে বৃদ্ধার মৃতদেহকে ওই শুকনো নদীর চরে ফেলে দিয়ে আসে। তারপরেই দিগন্তে তারা চোখ রাখে, কিসের জন্য, যে কখন শকুন এসে নামবে। তারপরেই আমরা গল্পের নতুন মোড় দেখতে পাই। সেখানে আমরা কি দেখি যে মুসলিম পাড়ার একদল মানুষ, তারা বৃদ্ধার ওই মৃতদেহকে নিয়ে আবার ওই চ্যাংদোলাই করে আবার ওই গ্রামের দিকে নিয়ে আসছে। তারপরেই জানাজানি হয়ে যায়, সবাই মিলিত হয়, সবাই বলে যে কেন তোমরা নিয়ে এলে। তখন মুসলিম পাড়ার লোকেরা বলতে থাকে যে বৃদ্ধা মুসলিম, সুতরাং তাকে কখনোই ওইভাবে ফেলে রাখা যাবে না, তার মৃতদেহকে কবরস্থ করতে হবে। এইভাবে দুই সম্প্রদায়, হিন্দু এবং মুসলিম, তারা পরস্পরের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ে যে বুড়ি হিন্দু ছিল না বুড়ি মুসলিম ছিল। এইভাবে পরস্পর আমরা দেখি যে একে অপরের বিভিন্ন রূপের প্রমাণ দেখাতে শুরু করে। যে কেউ বলে যে বৃদ্ধা তিনি হিন্দু ছিলেন, তাকে হরিবোল হরিবোল বলতে শোনা গেছে। আবার কেউ কেউ বলেন যে তিনি মুসলিম ছিলেন, তার জন্য তাকে বিভিন্ন রকমের মুসলিম যে আচার আচরণ রয়েছে সেটা করতে দেখা গেছে। এই নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আমরা অবশ্যই এইবার আমাদের আলোচনার যে পরবর্তী পর্ব, আজকে আমরা আর সেটা করব না। আগামী দিন আমরা এই ভারতবর্ষ গল্পের শেষ এবং সর্বশেষ পর্বের মাধ্যমে গল্প শেষ করব, এবং অবশ্যই আমাদের সকলের মনে কৌতূহল থাকবে যে শেষ পর্যন্ত এই গল্পের কী হতে চলেছে।